সংঘবদ্ধভাবে বিএনপির বিজয় ঠেকানোর চেষ্টা চলছে অভিযোগ তারেক রহমানের। যাকেই মনোনয়ন দেয়া হবে তার পক্ষে কাজ করার নির্দেশ। ভিন্ন রাজনৈতিক দলের যারা ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে আমাদের সঙ্গে রাজপথের সঙ্গী ছিলেন এমন প্রার্থীকেও বিএনপি সমর্থন দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। বিএনপি যতই উস্কানি দিক ঝগড়ায় জড়াবে না জামায়াত, বললেন নায়েবে আমির। সরাসরি দ্বিপাক্ষিক আলোচনায় বসার আহ্বান। যতই উস্কানি দেয় জামাত ইসলামী বিএনপির সাথে কোনো ধরনের বিরোধ এবং ঝগড়ায় লিপ্ত হতে চায় না। শাপলার দাবি ছেড়ে কলি নিয়েই ভোটে যাওয়ার ঘোষণা এনসিপির। চলতি মাসেই চূড়ান্ত হবে ৩০০ আসনের প্রার্থী। বিএনপি জামায়াতের সমালোচনা। এক দল সংস্কারকে ভেস্তে দিচ্ছে, আরেক দল নির্বাচনকে পেছানোর চেষ্টা করছে। তবে আমরা এই দুইটার কোনোটাই চাই না। আগামীতে ইনশাল্লাহ ধানের শীষ এবং শাপলাগুলির হাড্ডাহাড্ডি লড়াই হবে। আমন্ত্রণ যমুনা নিউজে আপনাদের সঙ্গে আছি আমি ফয়সাল তিতুমির। এতক্ষণ শিরোনামগুলো দেখলেন। সংঘবদ্ধভাবে বিএনপির বিজয় ঠেকানোর চেষ্টা চলছে বলে অভিযোগ করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বলেন, একের পর এক শর্ত জুড়ে দিয়ে গণতন্ত্র উত্তরণের পথে সংকট তৈরি করা হচ্ছে। নেতাকর্মীদের বলেন, মনোনয়ন যে পাবে তার পক্ষেই কাজ করতে হবে সবাইকে। প্রতিপক্ষ যেন বিরোধের সুযোগ নিতে না পারে। প্রবাসে বিএনপির প্রাথমিক সদস্যপদ নবায়ন ও নতুন সদস্য গ্রহণ কর্মসূচির অংশ হিসেবে রোববার বিকেলে ওয়েবসাইটের মাধ্যমে অনলাইন পেমেন্ট গেটওয়ে কার্যক্রম উদ্বোধন করা হয়। গুলশানে এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়াল মাধ্যমে যোগ দেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। প্রবাসীদের ভোটের অধিকার প্রয়োগে সুযোগ চালু করার জন্য আমি নির্বাচন কমিশনকে আমাদের দলের পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন এবং সাধুবাদ জানাই। এ সময় তারেক রহমান অভিযোগ করেন, সংঘবদ্ধভাবে বিএনপির বিজয় ঠেকানোর চেষ্টা চলছে। সংকটে ফেলা হচ্ছে গণতন্ত্রে উত্তরণের পথকে। ফ্যাসিবাদ মুক্ত বাংলাদেশেও বর্তমানে বিএনপির বিজয় ঠেকাতে সংঘবদ্ধ অপপ্রচার এবং অপকৌশল দৃশ্যমান হতে শুরু করেছে। প্রতিনিয়ত একের পর এক নিত্য নতুন শর্ত জুড়ে দিয়ে গণতন্ত্র উত্তরণের পথকে কেমন যেন সংকটাপূর্ণ করে তোলা হচ্ছে। বিএনপির মনোনয়ন থেকে যারা বঞ্চিত হবেন, দেশ ও গণতন্ত্রের স্বার্থে দলের সিদ্ধান্তকে মেনে নিতে আহ্বান জানান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান। প্রতিপক্ষ যেন বিরোধের সুযোগ নিতে না পারে সে বিষয়ে সতর্ক করেন নেতাকর্মীদের। ভিন্ন রাজনৈতিক দলের যারা ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে আমাদের সঙ্গে রাজপথের সঙ্গী ছিলেন এমন প্রার্থীকেও বিএনপি সমর্থন দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। বিএনপির সর্বস্তরের নেতাকর্মী সমর্থকদের কাছে আমাদের প্রত্যাশা, দেশ এবং জনগণের বৃহত্তর স্বার্থে, গণতন্ত্রের স্বার্থে আপনারা এই বাস্তবতাটিকে মেনে নেবেন দয়া করে। এ সময় দেশে নারীদের নিরাপত্তা নিশ্চিতে নেতাকর্মীদের কাজ করতে তাগিদ দেন তারেক রহমান। একটি রাজনৈতিক দল হিসাবে, রাজনৈতিক দলের কর্মী হিসাবে আমাদেরও দায়িত্ব আছে নারীদের জন্য নিরাপদ সমাজ গঠনে আমাদের যে কোনো অবস্থান ভূমিকা রাখা। অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে বিএনপি মহাসচিব দলের নেতাকর্মীদেরকে সাইবার দুনিয়ায় সক্রিয় হতে তাগিদ দেন। আমাদের টুইটারে সাধারণত বক্তব্য দেয়, আমরা যারা আছি এই তারিখে দেখলাম আমরা কম সংখ্যক লোক সেটাকে লাইক দিই বা কমেন্ট দিই। এটা খুব জরুরি। ওনার বক্তব্যটাকে সাপোর্ট করে ওনাটাকে এগিয়ে দেওয়া, এটা কিন্তু আপনার খুব বেশি জরুরি আজকালকার সাইবার ওয়ার্ল্ডের যুগে। তানভীর সিদ্দিক, টিপু, যমুনা নিউজ, ঢাকা। 7 নভেম্বর জাতীয় বিপ্লব এবং সংহতি দিবস উপলক্ষে 10 দিনের কর্মসূচি ঘোষণা করেছে বিএনপি। রোববার দুপুরে নয়াপল্টনে দলের যৌথ সভা শেষে এক সংবাদ সম্মেলনে এই কর্মসূচি ঘোষণা করেন মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এ সময় মির্জা ফখরুল বলেন, এখন একরকম অনিশ্চিত সময় পার করছে দেশবাসী। সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রতিনিয়ত অপতথ্য ছড়িয়ে দেশকে অস্থিতিশীল তৈরির চেষ্টা চলছে বলেও মন্তব্য করেন বিএনপির মহাসচিব।
পরে জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন, জেলা উপজেলা পর্যায়ে র্যালি, অঙ্গ সংগঠনের আলোচনা সভা, ডকুমেন্টারি, ভিডিও চিত্র, পোস্টার এবং ক্রোড়পত্র প্রকাশ সহ নানা কর্মসূচি ঘোষণা করেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। দিবসটি উপলক্ষে 7 নভেম্বর সকাল 10টায় দলের জাতীয় নেতৃবৃন্দ সহ সকল পর্যায়ের নেতাকর্মী মহান স্বাধীনতার ঘোষক সাবেক রাষ্ট্রপতি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের মাজারে পুষ্পস্তবক অর্পণ করবেন ও ফাতিহা পাঠ করবেন। উস্কানি না দিয়ে দেশ এবং জাতির স্বার্থে সাম্প্রতিক রাজনৈতিক পরিস্থিতি নিয়ে বিএনপিকে সরাসরি দ্বিপাক্ষিক আলোচনার আহ্বান জানিয়েছেন জামায়াতে ইসলামের নায়েবে আমির ডক্টর সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের। রোববার সন্ধ্যায় রাজধানীর মগবাজারে আল ফাতাহ মিলনায়তনে বিদ্যমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে সংবাদ সম্মেলনে এই আহ্বান জানান তিনি। জামায়াত ইসলামী মিথ্যাচার করছে, বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলামের এমন মন্তব্য এবং জামায়াতকে নিষিদ্ধ করা নিয়ে বিএনপি নেতাদের মন্তব্যের প্রতিবাদ জানান ডাক্তার তাহের। বলেন, জামায়াতের সমর্থন ছাড়া বিএনপি 1991 সালে সরকার গঠন করতে পারত না। একই সাথে জামায়াতের মিথ্যাচার নিয়ে ব্যাখ্যা দিতে অনুরোধ করেছেন বিএনপির মহাসচিবকে। কোনটা আমরা মিথ্যা কথা বললাম, এই কথাটা তো আমাদের জানার একটা অধিকার আছে। আপনারা না, যেহেতু আমরাই মিথ্যা বলতেছে, তাহলে কোনটা মিথ্যা বললাম এই কথা আমাদের জানার অধিকার আছে। আমি ফখরুল সাহেবকে অনুরোধ করব, উনি আগামীকাল এর ভিতরে বা ওনার সময় মতো জামায়াত ইসলাম কোন কোন পয়েন্টে মিথ্যা বলছে এটা জাতির কাছে পরিষ্কার করবে। প্রতীক হিসেবে শাপলা কলি নিতে প্রস্তুত এনসিপি, এমনটাই জানিয়েছেন দলটির মুখ্য সমন্বয়ক নাসির উদ্দিন পাটোয়ারি। রোববার বিকেলে নির্বাচন কমিশনের সাথে বৈঠক শেষে কথা জানিয়ে তিনি বলেন, আগামী নির্বাচনে ধানের শীষ এবং শাপলা কলির মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই হবে। তিনি বলেন, গণভোট নিয়ে দুই দলের দ্বন্দ্বে নির্বাচন পিছিয়ে যাওয়ার শঙ্কা আছে। গণভোটের সময় নিয়ে এনসিপির কোনো বিরোধিতা নেই। বিএনপি এবং জামায়াত দুই দলকে এই সমস্যার সমাধানের আহ্বান জানান তিনি। এ সময় বলেন, আগামী নির্বাচনে 300 আসনেই প্রার্থী দেবে এনসিপি। লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিত করার দায়িত্ব নির্বাচন কমিশনের বলে জানান নাসির উদ্দিন পাটোয়ারি। শাপলা কলি নিয়েও কিছু পজিটিভ সাড়া পেয়েছি এবং এটা শাপলায় ছিল, শাপলার চেয়ে আরো এক ধাপ এগিয়ে হলো শাপলা কলিও এসেছে, অর্থাৎ শাপলাও আছে কলিও আছে। তো আমরা এটা পজিটিভলি নিয়েছি এবং তাদেরকে আমরা আহ্বান জানিয়েছি যে দ্রুত গতিতে যাতে এনসিপির যে নিবন্ধন প্রক্রিয়া এটা সম্পূর্ণ করে এবং আগামীতে ইনশাল্লাহ ধানের শীষ এবং শাপলাগুলির হাড্ডাহাড্ডি লড়াই হবে। এদিকে দেশের স্থিতিশীলতার জন্যই ফেব্রুয়ারিতে নির্বাচন দরকার। এ মাসেই 300 আসনের প্রার্থী চূড়ান্ত করবে এনসিপি, জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম। রোববার সকালে সমসাময়িক রাজনৈতিক প্রসঙ্গ নিয়ে এক ব্রিফিংয়ে এসব কথা বলেন তিনি। তার অভিযোগ, একদল গণভোটকে ইস্যু করে আরেক দল সংস্কার ভেস্তে দিয়ে নির্বাচন বাধাগ্রস্ত করছে। জামায়াত এখন গণভোটকেই প্রধান ইস্যু করছে, তবে এনসিপি মনে করে গণভোট জাতীয় নির্বাচনের দিনও হতে পারে। এই সিদ্ধান্ত নিবে সরকার ও নির্বাচন কমিশন। তিনি আরো বলেন, সংস্কারের পক্ষে না থাকলে কারো সাথেই জোটে যাওয়া সম্ভব নয়। কিন্তু গণভোট আগে হবে না ইলেকশনের দিন হবে, এইটাতে হচ্ছে বিএনপি জামাত আবার একটা দ্বন্দ্বে চলে গিয়েছে এবং যেই দ্বন্দ্বটা অযথা অপ্রয়োজনীয় বলে আমরা মনে করছি। ফলে একদল সংস্কারকে ভিস্তে দিচ্ছে, আরেক দল নির্বাচনকে পেছানোর চেষ্টা করছে। সার্বিক পরিস্থিতিতে আমাদের মূল্যায়ন এটাই, তবে আমরা এই দুটার কোনোটাই চাই না। আমরা চাই যথাসময়ে নির্বাচন হবে ফেব্রুয়ারিতে এবং জুলাই সনদেরও আইনি ভিত্তি পাবে এবং বাস্তবায়ন হবে। দেশে বর্তমানে ভোটার 12,76,12,384 জন। 2 মাসে 13,04,880 জন ভোটার বেড়েছে। নির্বাচন কমিশনের সাংবাদিকদের কথা জানান সিনিয়র সচিব আখতার আহমেদ। বলেন, 18 নভেম্বর চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করা হবে। এছাড়াও 17 নভেম্বরের মধ্যে দাবির আপত্তি নিষ্পত্তি করা হবে বলে জানান ইসি সচিব। চূড়ান্ত ভোটার তালিকাটা আমার যতদূর মনে পড়ে 18 নভেম্বর এটা প্রকাশ করা হবে। আপত্তি, দাবি, সংশোধন ইত্যাদি এই আগামী কত তারিখের ভিতরে, 17 তারিখের ভিতরে আমরা যেন 18 বা 19 20 তারিখের ভিতরে, 20 তারিখ বোধ হয় আমরা এটাকে 17 তারিখ পর্যন্ত দিবেন, আমরা তারপরে এটা সংশোধন করে নেব। 13,04,880 জন যেটা নতুন অন্তর্ভুক্ত হয়েছেন, দাবি আপত্তিটা মূলত তাদের ক্ষেত্রেই প্রযোজ্য হবে। অনুদানভুক্ত ইবতেদায়ী মাদ্রাসার জাতীয়করণের প্রক্রিয়া সোমবারের মধ্যে শুরুর আশ্বাস দিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। মন্ত্রণালয়ের সঙ্গে বৈঠকের পর এই আশ্বাস দেয়া হয়। এতে পুরোপুরি সন্তুষ্ট না হলেও সোমবারের পূর্ব নির্ধারিত লং মার্চ টু যমুনা কর্মসূচি স্থগিত করেছেন মাদ্রাসা শিক্ষকরা।
প্রায় 3 সপ্তাহ ধরে জাতীয় প্রেস ক্লাবের সামনে অবস্থান নিয়ে বিক্ষোভ করছে ইবতেদায়ী শিক্ষকরা। তাদের মূল দাবি জাতীয়করণ। শিক্ষকরা বলছেন, দীর্ঘদিন ধরেই মাদ্রাসাগুলোতে শিক্ষা প্রসারে তারা ভূমিকা রাখলেও এখনও প্রতিষ্ঠানগুলো জাতীয়করণ না হওয়ায় সরকারি সুবিধা থেকে বঞ্চিত হচ্ছেন। এর আগে শিক্ষকদের অবস্থানের কারণে প্রেস ক্লাবের সামনের সড়কে একপাশে যান চলাচল বন্ধ হয়ে গিয়েছিল। ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের আমলে বিদ্যুৎ এবং জ্বালানি খাতে অকল্পনীয় দুর্নীতি হয়েছে বলে জানিয়েছেন এই সংক্রান্ত চুক্তি পর্যালোচনায় গঠিত জাতীয় কমিটি। মন্ত্রণালয়ে অন্তর্বর্তী রিপোর্ট জমা দেওয়ার সময় কমিটির চেয়ারম্যান এবং সদস্যরা বলেন, বিদ্যুৎ উৎপাদন 4.4 হারে হলেও বিল পরিশোধ করা হয়েছে এর তুলনায় 11 গুণের বেশি হারে। সব মিলিয়ে এখন পর্যন্ত বিল দেওয়া হয়েছে $7.8 বিলিয়ন। দুর্নীতির কারণে আশপাশের দেশের চেয়ে বাংলাদেশে বিদ্যুতের দাম 25 ভাগ বেশি। উপদেষ্টা বলেন, আদানি সহ যেসব কোম্পানির সাথে অসম চুক্তি হয়েছে তা বাতিলের দিকটি বিবেচনা করা হবে ক্ষতিপূরণের শর্ত এবং আইনি দিক খতিয়ে দেখে। বিদ্যুৎ ঘাটতির কথা বলে আওয়ামী লীগ সরকার করেছিল বিতর্কিত দ্রুত সরবরাহ বৃদ্ধি আইন। এর আওতায় ভারতের আদানি সহ যেসব কোম্পানির সাথে চুক্তি হয়েছে, শেখ হাসিনার আমলে এ নিয়ে সমালোচনা উঠেছিল শুরু থেকেই। সরকার পতনের পর এসব চুক্তির নামে দুর্নীতি অনিয়মের তথ্য পর্যালোচনায় গঠন করা হয় জাতীয় কমিটি। রোববার কমিটি অন্তর্বর্তী রিপোর্ট জমা দিয়েছে মন্ত্রণালয়ে। আমরা কি পেলাম? আমরা পেলাম ম্যাসিভ করাপশন, কলিউশন, ফ্রড, irregularities and illegalities. গোপনীয়তার স্বার্থে এখনই অন্তর্বর্তী রিপোর্টের পুরোটা প্রকাশ করতে চায় না কমিটি। তবে ব্রিফিংয়ে দুর্নীতির কিছু নমুনা তুলে ধরেছেন সদস্যরা। 11তে $638 মিলিয়ন পে করেছিলাম টোটাল বিদ্যুতের জন্য। অর্থ বছর 24-এ এসে ওটা $7.8 বিলিয়ন বেড়ে গেছে। ইলেকট্রিসিটি উৎপাদন যেমন 4.4 গুণ বেড়েছে অর্থ বছর 11 থেকে অর্থ বছর 24 পর্যন্ত। পেমেন্ট বেড়েছে 11.1 গুণ। মানে এই যে ডিফারেন্সটা, এটা যদি আপনি রিকনসাইল করতে চান, এটা কোনো টেকনিক্যাল ফ্যাক্টর দিয়ে এক্সপ্লেইন করা সম্ভব না। আমাদের দেশের পাওয়ারের দাম, বিদ্যুতের দাম আমাদের প্রতিযোগীদের চাইতে 25% বেশি হয়ে গেছে এই দুর্নীতির কারণে, এবং এই সাবসিডিগুলো সরাই ফেললে এটা হয়তো 40% বেশি হয়ে যাবে। জাতীয় কমিটির সদস্যরা বলছেন, বিদ্যুৎ ও জ্বালানি খাতের দুর্নীতির সাথে প্রধানমন্ত্রীর কার্যালয়, মন্ত্রী, আমলারা জড়িত ছিল। যেখানে ইন্টারভেনশন করা হয়েছে, উপর থেকে হুকুম আসছে প্রশাসনের উপরে এটা করো, প্রশাসনও সবসময় যে একেবারেই নির্দোষ ছিল তাও না, সেটারও প্রমাণ পাওয়া গেছে। আইপিপি, ব্যুরোক্রেসি, সব পলিটিক্যাল উচ্চ পদে যারা ছিলেন সব মিলেই একটা কলিউশনের মাধ্যমে এই যে হিসাবের গরমিলটা সেটা ঘটেছে। ব্যাপক দুর্নীতি ও অনিয়মের কারণে কি বাতিল হচ্ছে আদানি সহ সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর অস্বচ্ছ চুক্তি? এমন প্রশ্নের জবাবে উপদেষ্টা বলেন, চুক্তির শর্ত ও ক্ষতিপূরণ বিবেচনা করে নেওয়া হবে সিদ্ধান্ত। চুক্তির শর্ত অনুযায়ী আপনাকে বাতিল করতে হবে। তো ওই জন্য আমরা ন্যাশনাল কমিটির সঙ্গে আমরা কাজ করতেছি। চুক্তি অনুযায়ী বাতিল করার কোনো কারণ আছে তাহলে আমরা এটা করতে দ্বিধা করব না। মনে করলাম যে এটা বাতিল করার যথেষ্ট গ্রাউন্ড আছে। ওরা আন্তর্জাতিক আদালতে মামলা করে বলবে অন্যায্যভাবে আমাদের চুক্তি বাতিল করার ফলে আমরা $3 বিলিয়ন ক্ষতিপূরণ চাচ্ছি। ওই মামলাতে যদি আমরা হেরে যাই, $3 বিলিয়ন ক্ষতিপূরণ, কোনো $8 বিলিয়ন ক্ষতিপূরণ দিতে পারে। জাতীয় কমিটি আগামী জানুয়ারিতে পূর্ণাঙ্গ রিপোর্ট জমা দেবে। রিপোর্ট অফ দ্য ন্যাশনাল রিভিউ কমিটি। আলমগীর স্বপন, যমুনা নিউজ, ঢাকা। খুলনা ইউনিয়ন বিএনপি নেতা এবং ইউপি সদস্য মামুন হোসেনের অফিসে বোমা হামলা এবং গুলি চালিয়েছে মুখোশধারীরা। এতে এক মাদ্রাসা শিক্ষক নিহত হয়েছেন। পুলিশ জানায়, রোববার রাতে কুয়েট রোডে যোগীপাল ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক মামুন হোসেনের অফিসে হামলা হয়। এ সময় এমদাদুল হক নামের মাদ্রাসা শিক্ষক গুলিবিদ্ধ হয়ে নিহত হন এবং আহত হন মামুন হোসেন ও বেল্লাল হোসেন। নিহতের স্বজনরা জানান, সন্ত্রাসীদের হামলার পরপরই স্থানীয়রা 3 জনকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান। পরে চিকিৎসক এমদাদুল হককে মৃত ঘোষণা করেন। আহতরা হাসপাতালে চিকিৎসাধীন। কেন এই হামলা সে সম্পর্কে কিছু জানাতে পারেনি পুলিশ বা নিহতের স্বজনরা।
ফরিদপুরের ভাঙায় জমি জমার বিরোধকে কেন্দ্র করে গ্রামবাসীর মুখোমুখি সংঘর্ষে আহত হয়েছেন অন্তত ৬০ জন। কয়েক ঘন্টা ব্যাপী চলা এই সংঘর্ষে ঘরবাড়ি, দোকানপাট ভাঙচুর এবং লুটপাটের ঘটনা ঘটেছে। ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা চালায় পুলিশ। এর মধ্যে থেমে থেমে চলে সংঘর্ষ। মোতায়েন করা হয় আইনশৃঙ্খলা বাহিনীর অতিরিক্ত সদস্য। এই ঘটনায় উত্তেজনা বিরাজ করছে স্থানীয়দের মধ্যে। গোষ্ঠীগত এই দ্বন্দ্ব দীর্ঘস্থায়ী সংঘাতে রূপ নিতে পারে বলে আশঙ্কা এলাকাবাসীর। জমি নিয়ে বিবাদে ব্যক্তিদ্বন্দ্ব রূপ নিয়েছে গোষ্ঠী বিবাদে, তারপর রণক্ষেত্র। রীতিমতো রণসজ্জায় সজ্জিত হয়ে ফরিদপুরের ভাঙ্গা উপজেলার গোপীনাথপুর গ্রামে চলে দুই পক্ষের মারামারি। রোববার বিকেল থেকে দফায় দফায় চলে সংঘর্ষ। শিশু থেকে বৃদ্ধ কিংবা নারী সবার অংশগ্রহণে এলাকাটি হয়ে ওঠে যুদ্ধের ময়দান। ঘটনার সূত্রপাত গোপীনাথপুরের উত্তরপাড়া ও দক্ষিণপাড়ার দুইজনের জমির বিবাদের সূত্রে। ক্রমেই তা ঝগড়া এবং অবশেষে রূপ নেয় সংঘর্ষে। আশেপাশের ৪ গ্রামের মানুষ জড়িয়ে পড়ে সংঘাতে। গোপীনাথপুরের উত্তরপাড়ার সাইমন মাতুব্বরের পক্ষে মাঠে নামে ছোট হামিরদি গ্রামে থাকা তার অনুসারীরা, আর দক্ষিণপাড়ার কুদ্দুস মাতুব্বরের পক্ষে লড়াই করে বাইশখালী ও হোগলাকান্দি গ্রামে থাকা তার সমর্থক গোষ্ঠী। শুক্রবার দিন আজকে খালি সবার কথা চলতেছে ঠিক আছে 3 ঘন্টা ওভার। এই পাশে ইট মারার পরে আবার শুরু হয়ে যায়। এই সংঘর্ষ থামাতে গিয়ে ব্যর্থ হয়ে ফিরে যেতে হয় পুলিশকে। 4.5 ঘন্টা পর অন্ধকার নেমে এলে নিজেরাই থামিয়ে দেয় সংঘর্ষ। ততক্ষণে আহত অন্তত 60 জন। গুরুতর আহতদের নেওয়া হয় ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে। এবং সাইমন এই দুইটা দল 2 থেকে 3 ঘন্টা ধরে কাজ চলতেছে। আহত হয়েছে, তাদের হসপিটালে যাতায়াত সমস্যা নাই যাইতেছে। দুর্গম অঞ্চল হওয়ায় শুরুতেই সংঘর্ষ থামানো যায়নি দাবি পুলিশের। তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে মারামারি ঘটনা ঘটেছে। এতে আমরা হাসপাতালে দেখেছি 7-8 জন আহত আছে। এখনো পর্যন্ত কোনো পক্ষের অভিযোগ আমরা পাইনি। অতিরিক্ত পুলিশ মোতায়েন আছে। ঘটনার পর থেকে উত্তেজনা বিরাজ করছে ফরিদপুরের ভাঙ্গা উপজেলার এই 4 গ্রামের মানুষের মধ্যে। শরীফ ফারুকি, যমুনা নিউজ। নারায়ণগঞ্জে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত 31 দফার লিফলেট বিতরণ কর্মসূচি এবং গণসংযোগ অনুষ্ঠিত হয়েছে। কর্মসূচিতে নেতৃত্ব দেন নারায়ণগঞ্জ 5 আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী বিএনপি নেতা আবু জাফর আহমেদ বাবুল। এই সময় উপস্থিত ছিলেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার উপদেষ্টা হাবিবুর রহমান হাবিব। পরে শহরের বিভিন্ন এলাকায় গণসংযোগ করা হয়। লিফলেট বিতরণকালে আবু জাফর আহমেদ বাবুল বাবুরাইল একটি ক্রীড়া সংগঠনের ক্লাব উদ্বোধন করেন। আগামী দিনে ইনশাআল্লাহ দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান উনি তো সব চিন্তা ভাবনা করে সব জায়গায় জরুরি করেই উনি সঠিক সিদ্ধান্ত নেবেন। আন্তর্জাতিক এবার ভারতের রাজস্থানে সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন অন্তত 15 জন পুণ্যার্থী। আহত হয়েছেন 3 জন। রোববার পার্কিংয়ে থাকা একটি ট্রেলারে ধাক্কা দেয় যাত্রীবাহী বাস, আর এতেই ব্যাপক এই প্রাণহানি। পুলিশ জানিয়েছে রাজস্থানের ভারতমালা হাইওয়ের ফালৌদি জেলার মাতৌদা গ্রামের কাছে হয় এই দুর্ঘটনা। নিহতদের প্রায় সবাই যোধপুরের সুরসাগর এলাকার বাসিন্দা। বিকানের জেলার কোলায়াত মন্দিরে কপিলমুনি আশ্রম প্রার্থনা শেষে বাড়ি ফিরছিলেন তারা। এই ঘটনায় শোক প্রকাশ করেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী। দুর্ঘটনার কারণ অনুসন্ধানে চলছে তদন্ত। এর আগে গত মাসেও রাজস্থানে এক সড়ক দুর্ঘটনায় নিহত হয় 26 জন। এই ছিল আমাদের যমুনা নিউজে এখনকার মতো। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ আপনাদের সবাইকে।